তো জানিস আমরা খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমাদের কাছে এই সম্পর্কগুলো খুব দামি। আমরা যতই মেসি ভাইকে বাড়ি থেকে বের করে দিই, আমরা কেউ ওকে বলতে পারিনি। দিদি ভাই, দাদা ভাই, বৌমনি, মা, কেউ ওকে বলেনি। আমরা ওকে সবসময় মিস করি। আমাদের ভালো থাকার দিনগুলোর কথা মনে পড়ে, যখন বাড়িতে খুব ভালো একটা রান্না হয়, তখন মনে হয় ও কি খাচ্ছে, ও কি করছে। যখন কোনো কিছুতে খুব হাসি পায়, তখন মনে হয় ও কি অবস্থায় আছে কে জানে, আর আমরা এখানে আনন্দ করছি। আমি সব বুঝছি, কিন্তু তুই এটা বুঝতে পারছিস না যে এটা অসম্ভব। তুই যেটা বলছিস সেটা অসম্ভব। নীলাঞ্জনা দিকে স্ট্রেস করা অসম্ভব। সেই অসম্ভবটাকেই আমাকে সম্ভব করতে হবে। কিঞ্জল, বাজে জেদ করছিস তুই। দেখ স্রোত, পুলিশ খোঁচর লাগিয়ে ওদেরকে ট্রেস করতে পারেনি। তুই কলকাতায় বসে কিভাবে ওদেরকে ট্রেস করবি? নাকি পিয়ালবনি যাবি, গিয়ে মেজদি ভাই করে ডাক পারবি? সেটা পারবো না বলেই আমি তোর হেল্প চাইছি। আমার হেল্প? মানে সিরিয়াস? স্রোত, আমি সত্যি বলছি, তুই ডক্টর ছেত্রীর সাথে কনসাল্ট কর। তোর এই শখটা মাথায় ট্রান্সফার হয়ে গেছে। আজকে দিয়ে সব ভাবনা মাথায় আসছে। কিঞ্জল প্লিজ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমার হেল্প করতেই হবে। আর সেটা একেবারে গোপনে, অ্যাটমোস্ট সিক্রেসি রাখতে হবে। তুই এ নিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারবি না, আত্রীয়ের সঙ্গেও না। আরে আমি নিজে হজম করি তোর কথাটা, তারপর ভেবে দেখবো বাকিদের বলবো কিনা। তোর ছোটদা এখন কোথায়? স্রোত, আমি চললাম। হ্যাঁ, থ্যাঙ্কস ফর দি রোড, বাই। কিঞ্জল, আমি এই হাত নিয়ে এখন তোর সাথে হাতাহাতি করি, সেটা কি ভালো হবে? আর তুই খুব ভালো করে জানিস আমি সেটা করতে পারি। অশান্তি না চাস তো চুপ করে বস এখানে, বস। তুই যেটা বলছিস সেটা নেক্সট টু ইম্পসিবল। নেক্সট টু? তার মানে তুইও মানিস যে পুরোপুরি ইম্পসিবল নয়? কিঞ্জল, চাইলে কি না হয়। আচ্ছা, তুই বললি না তো তোর ছোটদা কোথায়? আমি জানি না। দেখ, ওর সাথে 9 মাসে 6 মাসে একবার কথা হয়। ও মোবাইলও ক্যারি করে না, সারা বছর ট্রাভেল করে। ও যখন নিজে থেকে ফোন করে তখনই কথা হয়, আদারওয়াইজ কথাটা তো হয় না। দেখ তুই যেটা ভাবছিস সেটা হবে না। সেটা হবে কিনা সেটা পরে দেখা যাবে। আর তোর বাড়ির লোক জানুক না জানুক, আমি জানি তোর ছোটদার সাথে তোর রেগুলার কন্ট্যাক্ট আছে, গোপনে হলেও আছে। কিঞ্জল প্লিজ, ছোটদার সাথে আমার যোগাযোগ করিয়ে দে। কেন? কারণ আমি জানি তোর ছোটদার সাথে এই গ্রুপগুলোর যোগাযোগ আছে। আগেরবার যখন দেখা হয়েছিল তখন কথায় কথায় শেয়ার করেছিল। কিঞ্জল, আমি তোর ছোটদাকে ধরে ক্রান্তি ভাইয়ের দল অব্দি পৌঁছতে চাই। কি হলো? তারপর তুই তোর এই গুলি খাওয়া হাত নিয়ে ওখানে যাবি, তোর মেজদির ব্যাপারে সব ইতিহাস জানতে। আর ওরাও তোকে সুন্দর করে সব গড়গড় করে বলে দেবে ভালো মানুষের মতো, আর সুন্দর করে বাড়ি পাঠিয়ে দেবে। নাকি তোর মেজদি ভাইও তোর সঙ্গে এখানে আসবে সামার ভ্যাকেশন কাটাতে। কোনটা? দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া, দারুণ। কিঞ্জল, ঠাট্টা করিস না, দেখা করাটা জরুরি। আর বাড়িতে কি বলবি? এই ব্যান্ডেজওয়ালা হাত নিয়ে কোথায় গেছিস? পিয়ালবনিতে হাত সারাই করতে? জানি না, আগে তোর ছোটদাকে তো ধরি। আচ্ছা, তোর কি ধারণা বলতো ছোটদা তোর এই বোকা বোকা মিশনে তোকে হেল্প করবে? সেটা তাকে ডিসাইড করতে দে। দেখ স্রোত, ছোটদার সঙ্গে গ্রুপগুলোর একটা যোগাযোগ আছে ঠিকই, কিন্তু সেটা অত গভীর কিছু নয়। আর আর ওদের সঙ্গে ছোটদার খুব ভালো সম্পর্ক। ছোটদা যে কটা নিউজ ব্রেক করেছে সম্পর্কের উপর বেস করেই করেছে। ওদের মধ্যে একটা পারস্পরিক একটা সম্পর্কটা মেনটেন করে।
ছোটদা অত সহজে কিন্তু কন্ট্যাক্ট করতে দেবে না, কারণ ভীষণ একটা পারস্পরিক একটা ভরসা বিশ্বাসের জায়গা থেকে ওদের এই সম্পর্কটা চলে রে। উফ, আমি তো বলছি না নষ্ট করতে। আমি কি খবর নিয়ে পুলিশের কাছে যাব নাকি? আমি তো চাইছি ওদেরকে পুলিশের কাছ থেকে গার্ড করতে। হ্যাঁ, সেটা মেইনলি মেজদি ভাইয়ের জন্য, কিন্তু আমি ওদের জন্য কোনোভাবেই থ্রেট হব না। তোর ছোটদা ওদের সন্ধান দিতে পারবে কি পারবে না সেটা আমাকে নিজের মুখেই বলুক না। যদি সবকিছু শোনার পর তোর ছোটদা না বলে দেয়, তাহলে আমি অন্যভাবে ভাববো। কিন্তু তোর মনে নেই ছোটদা আমাকে কি ভীষণ স্নেহ করতো? আমাকে বারবার বলতো আমি নাকি কাদম্বিনী গাঙ্গুলির মতন একজন যুগান্তকারী ডাক্তার হতে পারি। আমার মধ্যে সেই সম্ভাবনা আছে। কিছু আমার কথাটা শোন না। দেখ, আমার মনে হয় ছোটদা আমার কথাটা ফেলে দেবে না। ঠিক আছে, ছোটদা ফোন করলে আমি একবার বলে দেখবো তোর কথা। না, আমার তাড়া আছে। তুই নিজে যোগাযোগ করবি ওর সঙ্গে। আচ্ছা স্রোত, একটা কথা বলতো, তোকে আমি পুরোপুরি কিভাবে ট্রাস্ট করব? সার্থক স্যার কতটা ক্ষেপে আছেন সেটা তো আমরা সবাই জানি। উনি আমাদের কতবার জেরা করেছেন বলতো এই পুরো ঘটনার ডিটেল জানার জন্য। উনি তো পারলে ওদেরকে এখনই পুলিশের ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেন। সেখানে তুই স্যারের ইনফরমার নোস বা তুই ইমোশনাল হয়ে গিয়ে স্যারকে সবটা বলে দিবি না, সেটা আমি জানবো কি করে? আমাকে বিশ্বাস করতে হবে তোকে, কারণ স্রোতস্বিনীকে তুই অবিশ্বাস করতে পারিস না। আমি যতদিন সার্থক সেনগুপ্তর ওয়াইফ, তার থেকে ঢের বেশি দিন আমরা বন্ধু। তুই খুব ভালো করে চিনিস আমাকে, সব থেকে ভালো করে। বিশ্বাস ভঙ্গের মতো কোনো কাজ আমি করি না, করতে পারি না। এটা তোর থেকে ভালো কেউ জানে না কিঞ্জল। এই মেয়েটি ওখানে পিয়ালবনিতে। আর ইউ শিওর? ইয়েস স্যার। আপনি বলছেন যে ইনি ওই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, আর ইনি আপনার স্ত্রীকে লক্ষ্য করে গুলিটা ছুঁড়েছেন, তাই তো? হ্যাঁ স্যার। এসি। আচ্ছা, আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? দেখুন, আমি যতটা শুনেছি ওদের মুখ সব ঢাকা ছিল। আর বাই দ্য ওয়ে, এরকম একটা ছবি আপনার কাছে এলো কি করে? মানে আপনার সাথে কিভাবে বা কিরকম ভাবে যোগাযোগ হলো? স্যার, ওর নাম নীলাঞ্জনা মুখার্জি, সম্পর্কে আমার স্ত্রীর দিদি, ওদের 3 বোনের মধ্যে মেজ বোন। আপনার শালিকা নীলাঞ্জনা মুখার্জি? সামহাউ নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু সে ওদিকের গ্যাংয়ের সাথে যুক্ত বলে আপনার কেন মনে হচ্ছে? ডক্টর সেনগুপ্ত, এটা আপনাদের কোনো পারিবারিক অশান্তির ব্যাপার না তো? মানে আমি বলতে চাইছি যে আপনি মেয়েটাকে বিপদে ফেলার জন্য ওর নামে কমপ্লেন করছেন না তো? স্যার, আমার যদি এরকম কোনো উদ্দেশ্য থাকতো তাহলে ডক্টর হালিমকে ধরে ডাইরেক্টলি আপনার কাছে আসার সাহস দেখাতে পারতাম না, তাই না? আমার যদি ওকে ফাঁসানোর উদ্দেশ্য থাকতো তাহলে এত বড় স্টেপটা আমাকে নিতে হতো না। তবে আপনার এই সন্দেহ হওয়াটার কারণ? স্যার, আপনার মনে আছে কয়েক মাস আগে কলকাতার একটা জুয়েলারি শপে ডাকাতি হয়েছিল? একদম সন্ধেবেলায় বেশ কয়েকজন ডাকাত মুখে মাস্ক পরে এসে ডেসপারেটলি এই কাজটা করেছিল। জুয়েলারি শপে ডাকাতি? আর্ম সিকিউরিটিকে পর্যন্ত ওরা পরোয়া করেনি। মনে পড়েছে, খুব সম্ভবত একটা মেয়ে ওখান থেকে অ্যাবডাক্টেড হয়েছিল। কি যেন মেয়েটির নাম ছিল,
ভিডিও ফুটেজ খুব খারাপ ছিল, দোকানের সিসিটিভিও খারাপ ছিল, বাইরে থেকে যেটুকু দেখা গিয়েছিল মেয়েটা কি আইডেন্টিফাইড হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না। যাকে আপনি কি বলতে চাইছেন বলুন তো? স্যার, যে মেয়েটি কিডন্যাপ হয়েছিল তার নাম নীলাঞ্জনা মুখার্জি ছিল। হ্যাঁ, রাইট, মনে পড়েছে। তখন এই খবরটা মিডিয়ার কাছে না জানানোর জন্য আমাদের কাছে একটা মৌখিক অর্ডার ছিল, তাই আমাদের গোপন রাখতে হয়েছিল। হ্যাঁ স্যার, সেটা আমাদের রিকোয়েস্টই হয়েছিল। ও আই সি। আচ্ছা, ওই ঘটনা ঘটার পরে আপনার সঙ্গে নীলাঞ্জনার দেখা হয়নি বা ফোনে কোনো কথা হয়নি? না স্যার, কারোর সঙ্গে ওর যোগাযোগ নেই। আমাদের ফ্যামিলি মেম্বারের কারোর সঙ্গে ওর যোগাযোগ নেই স্যার। শুধু আমি নয়, নীলাঞ্জনার মায়ের সঙ্গেও নীলাঞ্জনার কোনো যোগাযোগ নেই। আর ওই অ্যাবডাক্টের মেয়েটা যে নীলাঞ্জনা, সেটাও উনি জানেন না। আর এটা উনি জানেন না যে তার ছোট মেয়ের দিকে যে গুলিটা এসছিল সেটা তার মেজ মেয়ের হাত থেকেই এসছিল। বাহ, বেশ ড্রামাটিক ব্যাপার তো। কিন্তু একটা ব্যাপার যে কিছুতেই মিলছে না ডক্টর সেনগুপ্ত, ছোট বোনকে দিদি গুলি করছে আর ছোট বোন দিদিকে দেখেও চিনতে পারেনি। আই মিন, আমি যতটা জানি কেসটা নিয়ে পুলিশ ইন্টারোগেশন করছে, কিন্তু আপনার ওয়াইফ তো একবারও মেনশন করেননি যে ওকে যে গুলি করেছিল সে ওর দিদি। এটা তো এবার আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে ডক্টর সেনগুপ্ত। আপনার স্ত্রী আপনার দিদিকে চিনতে পারেননি, অথচ আপনি আজ তার একটা ছবি নিয়ে এসে আমার কাছে হাজির হয়েছেন। দেখুন, আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছি ডক্টর সেনগুপ্ত। আপনার স্ত্রী কি কিছু লুকোচ্ছেন? আসল ব্যাপারটা কি? না স্যার, ওর তো তখনই গুলি লাগলো। আমি আপনাকে বললাম না যে ও প্রথমে ওখানে ছিল না, তারপর হঠাৎ করে ওদের মধ্যে চলে আসে, তারপর সাডেন শক, এই সব কিছু মিলিয়ে ও খুব আননার্ভড হয়েছিল। স্যার, ও এখনো ট্রমাতে আছে। স্যার, আমার স্ত্রী খুবই ছোট এসব কিছু হ্যান্ডেল করার ক্ষেত্রে। স্যার, ও মেডিকেল কলেজের স্টুডেন্ট, মেডিকেল ক্যাম্পে ওখানে গেছিল, তারপর সেখানে গিয়ে এরকম একটা ইনসিডেন্ট, মানে আপনি বুঝতে পারছেন মেন্টালি কতটা মানে ভালনারেবল হয়ে আছে। তার উপর ইনজুরি এতটা ডিপ, ট্রিটমেন্ট চলছে। আর স্যার, যারা ওখানে ডাকাতি করতে গিয়েছিল তাদের সবার মুখ বাঁধা ছিল। চোখ তো আর বাঁধা ছিল না ডক্টর সেনগুপ্ত। দেখুন, মায়ের পেটের বোন তা দিদির চোখের দিকে তাকিয়ে দিদিকে চিনতে পারলো না। ব্যাপারটা বিশ্বাস করা সত্যি কঠিন। না স্যার, ও সত্যিই চিনতে পারেনি, আর টেনশনে আমার মাথা থেকে উড়ে গেছিল। তারপর কাল রাতে হঠাৎ মনে হতে আমি ওকে গিয়ে বললাম, তখন ও বলল যে এটা হতে পারে, আমার অনুমান ঠিক। সেই জন্যই সেদিন ওর গলাটা চেনা চেনা লাগছিল, কিন্তু সেটা যে নীলাঞ্জনাই হতে পারে এটা ওর ওয়াইল্ডেস্ট ইমাজিনেশনে ছিল না। কিন্তু স্যার, আমরা দুজনেই যখন এতটা আন্দাজ করেছি, তখন সেটা পুলিশের কাছে জানানোটা আমরা আমাদের কর্তব্য বলে মনে করেছি। তাই আপনার কাছে আমার আশা। ওয়েল ডক্টর সেনগুপ্ত, এই ছবিটা আমি রাখছি। এটা আমাদের ইনভেস্টিগেশন টিমের কাছে একটা গুরুত্বপূর্ণ লিড হবে। প্রান্তি ভাইয়ের দলটাই যে এটার পেছনে ছিল সেটা বোঝা গেল, কারণ ওই জুয়েলারি শপের ব্যাপারটা ওদেরই করা ছিল। তবে একটা কথা, আমাদের টিম কিন্তু মিসেস সেনগুপ্তকে ইন্টারোগেট করবে, আর আমরা চাইব উনি আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করুন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আমার স্ত্রীকে যে বা যারা গুলি করেছে তাদের আমি শেষ দেখতে চাই। ওর ইনজুরিটা আর একটু এদিক থেকে ওদিক হলে ওকে প্রাণে বাঁচানো যেত না স্যার। আমরা দেখছি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসি রে, কাল দেখা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বাই টাটা। বাই।
নিয়ে যাবি? হ্যাঁ, আর কি করব? তোর গাড়ি কখন আসবে? জানি না রে, শম্ভুদা তো এখনো ফোন করলো না। নিশ্চয়ই আবার ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর 5 মিনিট দেখে ফোন করব। তুই ওয়েট কর, তোকে আমি ড্রপ করে দেবো। এই স্রোত, তোর আর কিঞ্জলের মধ্যে কি কিছু হয়েছে? না না, কেন বলতো? না মানে তুই তখন দেখলাম ওকে ক্যান্টিনে নিয়ে গেলি, আর তারপর থেকে ওর মুখটা ভার। দেখছি তখন থেকে রামগরুরের ছানার মতন এই দিক ওই দিক সেই দিক ঘুরে বেড়াচ্ছে, আর কিরকম একটা আনমনে হয় কলেজ থেকে আগে বেরিয়ে গেল। কি কেস বলতো? তুই কি কোনো ওকে ডোজ দিয়েছিস আজ? না, কোনো ডোজ না, একটা অন্য বিষয়ে কথা ছিল ওর সঙ্গে। আমিও না দেখেছি, বুঝলি, মুখটা কেমন কালো করে ঘুরছিল বেচারা। দেখে তো মনে হলো হেভি টেনশনে আছে। এই স্রোত, আমি কিন্তু শিওর যে তোদের মধ্যে আবার কিছু ঝামেলা হয়েছে। উফ, তোর আর কিঞ্জলের ঝামেলা মানে তো সেই আবার সাপে নেউলের মারামারি, একদম লেভেলের মারপিট। মাঝে মাঝে ঝামেলা ভালো, নেগেটিভিটি বেরিয়ে যায়। আরে স্যার, আজ আপনি এসেছেন? ও, ওকে আজ নিয়ে যাওয়ার দায়িত্ব বুঝি আপনার? হ্যাঁ, একটা জরুরি কাজ আছে, ওকে নিয়ে একটা জায়গায় যেতে হবে। বুঝলাম। বলছি ভাই, চলে যা, তো রথ কিন্তু চলে এসেছে। চলে এসো। না, আমি শম্ভুদাকে জানিয়ে দিয়েছি, একটু পরেই চলে আসবে। আসবে না, পিসিমণি ওই গাড়িটা নিয়ে বেরিয়েছে, আমাকে ফোন করেছিল। ও, তাহলে আমি আত্রের সঙ্গে চলে যাব। আরে আমার সঙ্গে যাবি মানে? আমার সঙ্গে কোথায় যাবি? যা যা, চুপচাপ গিয়ে গাড়িতে ওঠ। তোরাও চল, আমি তো একটু আগে শ্রীময়কে বললাম আমি ওকে ড্রপ করে দেবো। না, শ্রীময়ীর তো তোর সাথে গেলে হবে না। শ্রীময়ীর আমার সাথে অন্য একটি জায়গায় যাবার আছে, তোরা যা। স্রোত, উঠে এসো, আমাদের একটা জরুরি কাজ আছে, ওখানে যেতে হবে। আমি ট্যাক্সি করে চলে যাব। কোথায় যেতে হবে বলে দাও। যেখানে সেখানে সিন ক্রিয়েট করাটা কাজের কথা নয়। আশা করি আমি যা বলছি বুঝতে পারছো। ওঠো। ওঠো। রে, সার্থক স্যার কিন্তু বেশ রেগে আছে মনে হচ্ছে। কি কেস বলতো আবার? স্রোত কিছু বলেছে তোকে? তবে সার্থক স্যার এই সময় যে ব্যবহারটা করছে না, একদম ঠিক করছে না। কদিন আগেই মেয়েটার উপর দিয়ে কত বড় একটা অ্যাক্সিডেন্ট কেন বলতো? আর স্রোত কিন্তু পুরোপুরি এখনো সুস্থ নয় রে। আর এই সময় দাঁড়িয়ে এইরকম একটা ঝামেলা স্যার কি করে ওর সঙ্গে করতে পারেন বল? জানি না রে। না কাল ঝড়ে কোথায় হারিয়ে গেছিলে গো তুমি? হারালাম ভাবছো কেন? তবে কি পেলে খুঁজে? পেলে? কে জানে, নিজেকে হয়তো। বেশি কাব্য করো না। কাল তো আমি ভয়ঠতে মরে গেছিলাম। অমন ঝড়ের তাণ্ডব, বাবা রে বাবা, আমি এক পায়ে গইতে ঝড়ের ঠেলায় 2 পা পিছায় যাচ্ছিলাম। মা গো মা, তাও তো আমার অন্ধকারে এসব সুয়েট হয়ে গেছে। তোমার তো এখন পদে পদে বিপদ আছে। হ্যাঁ, বিপদে বটে। আমি তোমাকে চলে যেতে বলেছি নীলাঞ্জনা। কাল সকালবেলায় তুমি এখান থেকে চলে যাবে। আমি আর এক মুহূর্ত তোমার সঙ্গে থাকতে চাই না। ক্রান্তি, প্লিজ প্লিজ এরকম বলো না, আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি আমার হাতটা ছেড়ে দিও না প্লিজ। কেন বিয়ে করতে চাইছো তুমি আমাকে? কেন? তুমি এতদিনও বোঝনি আমাদের জীবনের অনিশ্চয়তা? কেন চাইছো বলো তো তুমি এরকম একটা জীবন? তুমি পারবে না নীলাঞ্জনা, তুমি পারবে না। আমি আজকে বেঁচে আছি, কালকেই হয়তো মরে যেতে পারি। এই জীবন তোমার জন্য নয় নীলাঞ্জনা। ক্রান্তি, আমি আজকের বেঁচে থাকাটা তোমার সঙ্গে বেঁচে থাকতে চাই, আর কালকের মরে যাওয়াটা তোমার সঙ্গে মরে যেতে চাই। কেন তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ? কেন? আমি তোমাকে আমার জীবনের একমাত্র মানুষ হিসেবে চাই, সব থেকে কাছের মানুষ হিসেবে চাই। তুমি কেন এভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? প্লিজ প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না প্লিজ ক্রান্তি।
আমি জানি তুমিও আমাকে চাও তো, তাহলে কেন কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ? আমাকে দূরে ঠেলে দিও না ক্রান্তি, প্লিজ। মরতে ভয় পাবে না? আমার সঙ্গে বাঁচা মানে তো পদে পদে মৃত্যুর থেকে দূরে পালানো। একদিন তো এই রেসে আমি হেরেও যেতে পারি, মৃত্যু আসন্ন হতেই পারে। মৃত্যু যদি সামনে এসে দাঁড়ায় তবে পালাবার চেষ্টা করবে না? ভিতুর মতো বাঁচতে চাইবে না? তুমি সঙ্গে থাকলে মৃত্যুতে কিসের ভয়? আমার কোনো ভয় নেই মৃত্যু নিয়ে, কোনো ভয় নেই, সত্যি বলছি। প্লিজ আমাকে নিজের করে নাও ক্রান্তি, যা হবে একসঙ্গে হবে, যা হবে একসঙ্গে। সত্যিই বড় সাংঘাতিক ছিল ঝড়, সব উড়িয়ে নিয়ে গেল। তো তুমি ক্রান্তি ভাইকে খুঁজে পেলে? কই, আজ সকাল থেকে তো তার কোনো দেখা নেই। রসিক ভাইও বলল দেখেনি, তাহলে কোথায় গেল? ভয় লুকিয়ে গেছে কিনা কে জানে। ক্রান্তি ভাই আর ভয়? শোনো, পুলিশের বন্দুকের গুলির সামনেও না ক্রান্তি ভাইকে আমি দেখেছি। মানুষটা কাউকে কখনো ভয় পায় না, বুঝছো? হাসছো কেন? কি হচ্ছে? হ্যাঁ, কিছু তো হয়েছে। ওকে কাল বললাম আমাকে বিয়ে করে নিতে, সেটা শুনেই হয়তো ভয় পেয়ে গেছে বেচারা। তুমি ক্রান্তি ভাইকে বলে দিচ্ছ? হ্যাঁ, মানে যেভাবে আমাকে এখন বললে এরকম সোজাসুজি ভাবে বলে দিচ্ছ? একেবারে। তোমার না হিম্মত আছে, বুঝেছো? ওই ডিয়ারিং তোমার। হ্যাঁ, কবে সুযোগ পাই না পাই, আজ ঝড়, কাল পুলিশ, পশু বাঘ, তারপর দিন সাপ, কবে কি হয় বলা যায় না তো, কবে ফট করে মরে যাব। তাই বলে দিলাম মনের কথা। তুমি না ভারী দোষী মেয়ে আছো, জানো তো। এই আমাকে বলো না, তো ক্রান্তি ভাই কি বললো বলো? বললে পুলিশে সারেন্ডার করে নিজের বাড়ি ফিরে যাও, অল্প দিনের জেল হবে, তারপর আবার আরামে থাকতে পারবে। তো তুমি কি বললে? ভেবে দেখলাম সারেন্ডার করাই ভালো, আর এত দৌড়াদৌড়ি ভালো লাগছে। সে ছোটবেলা থেকে কি সব করে এসেছি কে জানে, কখনোই ঠিক কাজ করিনি। তাই এখন ঠিক কাজটাই করব, সারেন্ডার। এই তুমি সারেন্ডার করলে ওদের কি হবে সেটা তুমি বুঝো? তুমি তো আমাদের ব্যাপারে সব কিছু গিয়ে বলে দেবে। তুমি তো আমাদের সমস্ত ডেরাগুলোকেও চিনে গেছো। আমি বুঝতে পারছি তুমি হয়তো ভাবছো যে তুমি ওদেরকে গিয়ে সব কথা বলবে না, কিন্তু ওরা কি তোমাকে ছেড়ে দেবে ভাবছো? তোমার পেট থেকে না ওরা সব কথা বের করে নেবে, তুমি ওদের সামনে কোনো কথা লুকাতে পারবে না। তাহলে আর কি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও ডুববে। আমাদের সাথে তুমি গদ্দারি করবে? তাহলে তুমি ক্রান্তি ভাইকে বিয়ের কথা বললে কেন? এই আমরা না তোমাকে আমাদের নিজেদের একজন ভেবেছিলাম, বুঝেছো? কথায় কথায় তো জিজ্ঞেস করলে না কার কাছে সারেন্ডার করব, সেটা তো আগে জানো। মানে মানে আমি তোমাদের কমান্ডারের কাছে সারেন্ডার করব, নিজেকে সারেন্ডার করব সম্পূর্ণভাবে। তারপর সে যা শাস্তি দেবে দেবে। স্রোত, আজ ক্লাস করতে গিয়ে হাতে কোনো সমস্যা হয়নি তো? ব্যথাটা আর বাড়েনি তো? আর শরীরের কোথাও কোনো সমস্যা ফিল করেছো? কি হলো স্রোত? আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর না দিলে আমার খুব অসুবিধা হয়। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আর আমার প্রতি টেনশনে তো তোমার কোনো কারণ নেই। আমাকে বাপি দেখছে, আমি বাপির পরামর্শ অনুযায়ী চলবো। শুধু গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও, ওদিকে দিদি ভাই অপেক্ষা করছে। ওখানে গিয়ে আমার ওর চেক আপ করে তারপর বাড়ি এসে পড়তে বসতে হবে। স্রোত, আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। দিদির কাছে না হয় আমরা একটু পরে যাব। তুমি দিদিকে টেক্সট করে বলো আমাদের যেতে একটু দেরি হবে। আচ্ছা, আমরা কি এই কথাগুলো বলার জন্য কোথাও বসতে পারি? আমি বললাম তো আমার তাড়া আছে, আমি অপেক্ষা করতে পারবো না। তোমার যা বলার আছে এখানেই বলো। স্রোত, তোমার এখন এই অদ্ভুত অকারণ জেদগুলো করার সময় নয়। আমার তোমার সঙ্গে কথা আছে, সেটা আমাকেও বলতে হবে আর তোমাকেও শুনতে হবে। স্রোত, আমরা যে একটা সম্পর্কে আছি সেটা ভুলে যেও না।
একটা সম্পর্কে যেমন ঝগড়া, হাসি, কান্না থাকবে, তেমন লজিক্যাল ভাবার জন্য, সেগুলো ডিসকাস করার জন্য অনেক সময় আসবে, অনেক মুহূর্ত আসবে, আর সেগুলো থেকে আমরা এড়িয়ে যেতে পারবো না। এই অবান্তর কথাগুলো বলে সময় নষ্ট না করে বলো না কি বলার আছে। আমি অন্য কোথাও গিয়ে বসতে পারবো না তোমার সঙ্গে। ফাইন স্রোত, তোমার যখন আমার জন্য একটুও সময় নেই, তখন আমি কথাগুলো এখানেই বলে নিচ্ছি। আমি গাড়িটা এখানে সাইড করছি। তোমার হাবভাব দেখে তো মনে হচ্ছে এমন কিছু বলবে তুমি যাতে আরো ঝামেলা হতে পারে। স্রোত, আমি ঝামেলা করতে চাইছি না, আমি সমস্যাটা ফেস করতে চাইছি তোমার হেল্প নিয়ে। তোমার তো যাবতীয় সব সমস্যা এখন এসে দাঁড়িয়েছে মেজদি ভাইতে। ওকে যতক্ষণ না তুমি ফায়ারিং স্পটের সামনে দেখতে পাচ্ছ, ততক্ষণ তো তোমার সমস্যা শেষ হবে না। স্রোত, তুমি আমাকে ভুল বুঝছো। আই কেয়ার ফর ইউ। স্রোত, তোমাকে নিয়ে আমার দুশ্চিন্তা হয়, তার কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনে কতটা মূল্যবান সেটা কি এখনো বোঝোনি? তুমি নিশ্চয়ই এই ধরনের কথা বলতে গাড়ি সাইড করোনি, সুতরাং তোমার যা বলার সোজাসুজি বলো, ভনিতা করার কোনো দরকার নেই। ফাইন স্রোত, আজকে আমি পুলিশের একজন সিনিয়র অফিসারকে মিট করেছি, এসিপি লেভেলের একজন। আমি ওনাকে নীলাঞ্জনার ছবি দেখিয়েছি, এমনকি এটাও বলেছি যে পিয়ালবনির ইনসিডেন্টের পেছনে আমরা সন্দেহ করছি যে নীলাঞ্জনার হাত আছে। শুধু সন্দেহ না, আমরা শিওর যে নীলাঞ্জনাই এটা করেছে, ওরই হাত ছিল। দাঁড়াও দাঁড়াও, আমরা মানে তুমি কাদের বোঝাতে চাইছো? আমরা মানে আমরা সবাই, ইনক্লুডিং ইউ। আর গয়নার দোকানের ডাকাতির পেছনে যে ক্রান্তি ভাইয়ের গ্যাংয়ের হাত আছে, সেই ইনফরমেশনটা ওদের কাছেও ছিল। শুধু ডাকাতি নয়, রাজানি, কিডন্যাপিং, এমন অনেক কেস আছে ওদের বিরুদ্ধে। আর তার সাথে তুমি এটাও জানিয়ে পুলিশকে ওদের বিরুদ্ধে আরো প্রমাণ দিয়ে এলে। বাহ, চমৎকার। তা এখন আমাকে এসব জানিয়ে কি লাভ? তুমি তো আমাকে হুমকি দিয়েছিলে যে তুমি আমাকে মজা দেখাবে। এটা দেখানোর প্রথম স্টেপে তো তুমি পা দিয়েই দিয়েছো। কংগ্রাচুলেশনস, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করছো। ব্রিলিয়ান্ট। স্রোত, তুমি কি আশা করো তোমার উপর গুলি চলবে আর আমি চুপ করে বসে থাকবো? কেন? জেনে শুনে আমি এর কোনো প্রতিবাদ করব না। যদি আমার কাছে কোনো এভিডেন্স থাকে এই কেসটা প্রুফ করার, ওই ক্রিমিনালগুলোকে শাস্তি দেওয়ার, তাহলে আমি পুলিশকে হেল্প করব না। তো প্রতিবাদ করার কোনো দরকার নেই। অবশ্যই আছে। যখন সুযোগ আছে তুমি তোমার পৌরুষ, ওপর মহলে তোমার প্রভাব, প্রতিপত্তি, তোমার ক্ষমতার জোর সবই দেখাবে। স্রোত, তুমি অবুঝ হচ্ছ। আমি কোনো কিছু দেখানোর জন্য কিছু করিনি, স্টেপ নেওয়ার জন্য করেছি। যে কোনো নাগরিকের এটা করা উচিত। আজ যদি ওই দলে নীলাঞ্জনা না থাকতো, তাহলে কি আমরা স্টেপ নিতাম না? শুধু নীলাঞ্জনা ইনভলভ আছে বলে এত বড় একটা ক্রাইম হওয়ার পরও আমরা সবকিছু জেনে চুপচাপ বসে থাকবো? আচ্ছা, তোমাকে একটা কথা বলার আছে। পুলিশ হয়তো তোমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পারে কাল বা পরশুর মধ্যে। তুমি কিন্তু ওদের সহযোগিতা করো। আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, এটা আমার সিদ্ধান্ত। স্রোত, সবকিছুর একটা লিমিট আছে। তুমি কাকে আড়াল করতে চাইছো? তোমার দিদি নীলাঞ্জনা একজন ক্রিমিনাল। ও কি করেনি তোমাদের সঙ্গে, তোমার দিদির সঙ্গে? এমনকি তোমাকে চেনার পরও তোমার ওপর গুলি চালাতে ওরা এতটুকুও বাঁধলো না। এরপরেও তুমি ওকে আড়াল করতে চাইছো স্রোত? হ্যাঁ, করছি। কারণ ও যা করেছে আমার সঙ্গে করেছে, দিদি ভাইয়ের সঙ্গে করেছে। তোমার সঙ্গে তো কিছু করেনি। তোমার সঙ্গে তোর ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তাহলে তোমাকে কে বলেছে ওকে শাস্তি দিতে? ফাইন ফাইন, তাহলে এখন ও যা যা করেছে তার জন্য আমি ওকে শাস্তি দেব। আর আমি পুলিশকে জানিয়েছি যে তুমি প্রথমে ওকে চিনতে পারোনি, তুমি শকে ছিলে। নীলাঞ্জনার কথা প্রথমে আমার মাথাতেই স্ট্রাইক করে, তারপর আমি তোমার সঙ্গে কথা বলি, তখন তুমিও বলো
মানে তখন তোমারও প্রথম মাথায় স্ট্রাইক করে যে ওটা নীলাঞ্জনা। পুলিশকে এমনটাই বলবে, আমিও তাই বলেছি। মিথ্যে কেন বলবো? প্রথমত আমি পুলিশের সঙ্গে কোনো কথা বলতে চাই না, আর দ্বিতীয়ত তোমার এই সাজানো গুছানো মিথ্যে শরিক আমি কেন হব? প্লিজ স্রোত, এটাই বলো। দয়া করে এমন কিছু বলো না যাতে পুলিশের মনে হয় তোমার আর আমার বয়ানে কোনো ফাঁক আছে। ক্রান্তি ভাই আর তার দলবল কিন্তু পুলিশের হট লিস্টে আছে। তাদের নিয়ে কেউ বিন্দু মাত্র এদার ওদার কথা বললে উল্টো ফল হতে পারে। আমি পারবো না। পুলিশ আমাকে ইন্টারোগেট করলে আমি সত্যিটাই বলবো, সব সত্যি বলবো। আমি প্রথম থেকেই সবটা জানতাম, কিন্তু আমি ওকে প্রোটেক্ট করতে চাইছি তাই কিছু বলিনি, আর বলবো না। তাতে আমার যা শাস্তি হয় হোক। এটা বলে তুমি কি প্রমাণ করবে? নিজেকে বিপদে ফেলে নীলাঞ্জনাকে বাঁচাতে পারবে? বাঁচাতে নাই পারি, সত্যিটা অন্তত সামনে আসবে। এবার বলো ডক্টর সার্থক সেনগুপ্ত, কি চাও তুমি? স্রোত, তুমি কি সিরিয়াসলি বলছো কথাটা? হ্যাঁ, অ্যাবসলিউটলি। তার মানে তুমি কোঅপারেট করবে না, তাই তো? না। কি ছেলে মানুষই করছিস বলতো স্রোত? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে এখন। দেখ, তোদের মনে হতেই পারে, কিন্তু আমি কোনো ছেলে মানুষই করছি না। সার্থক একটা মিনিটের জন্য আমাকে কোনো রেসপেক্ট দিচ্ছে না, শুধু নিজের মন মর্জিতে চলছে। সে চলুক দিদি ভাই, ও যদি নিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিত তাতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু ও যেটা করছে সেটা আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে। কি বলছিস বলতো এসব? তোদের দুজনের এটা তোদের দুজনের সংসার স্রোত, তোর ওপর ওর কিছুটা অধিকার আছে, আর সেটা এসেই যায় ন্যাচারালি। না, আসে না। ওর আমার ব্যাপারে এই পজিটিভনেসটা আমার প্রতি কোন ভালোবাসা, কোন রেসপেক্টের প্রমাণ দেয় রে? তোর সঙ্গে এটা হলে তুইও একই কথা বলতিস। প্রথমে অকারণ সন্দেহ, তারপর যখন সত্যিটা জানতে পারলো তখন সোজা পুলিশের ওপর মহলে গিয়ে ছবি দেখিয়ে কমপ্লেন করে চলে এলো। এটা আমার প্রতি কোন কেয়ারের প্রমাণ দেয় রে দিদি ভাই? ওর কি উচিত ছিল না আমার সাথে একবার আলোচনা করা, পুলিশের কাছে যাওয়ার আগে আমার সাথে একবার কথা বলা? কি কথা বলতো কি আলোচনা করতো? দেখ স্রোত, তোদের সম্পর্কে একটা ফাটল ধরেই আছে। তুই আগে থেকে ওকে কিছু জানাসনি, সেই সব মিলিয়ে একটা স্টেপ নিয়ে ফেলেছে ও। আর সেই স্টেপটার কনসিকোয়েন্স কি হতে পারে তুই জানিস না? আমি তো বাপিকে সব থেকে আগে জানিয়েছিলাম মেসি ভাইয়ের কথা। কই, বাপি তো মেসি ভাইকে ধরিয়ে দেয়নি। কেন জানিস? কারণ বাপি ওর মতন ইররেশনালি ভাবে না, তাই। পুলিশের জেরা মানে জানিস তো আমাদের পারিবারিক সব কেচ্ছা কেলেঙ্কারি মেসি ভাইয়ের আগে যা যা ঘটিয়েছে সব পুলিশের কাছে মেলে ধরতে হবে। মেসি ভাই তো এর আগেও পুলিশের জালে জড়িয়েছিল। এবার যদি পুলিশ প্রমাণ পায় যে ওই ডাকাত দলের সাথে জড়িত, তাহলে কোনো রকম কনসিডার করবে না। সেটা হলেও আমরা আর কি করব বলতো স্রোত? আমাদের হাতে কি কিছু আছে? নীলু তো আর কোনো উপায় রাখেনি। এটা তুই বলছিস? ওর যদি সাজা হয় তাহলে তো শুরু থেকে যা যা অন্যায় করেছে সবকিছু সাজা হওয়া উচিত, স্পেশালি তোর সঙ্গে। ও তোর সঙ্গে যা যা অন্যায় করেছে সবকিছু সাজা হওয়া উচিত। কিন্তু তুই কি পেরেছিলি নিজের বোনকে পুরোপুরি আইনের হাতে তুলে দিতে? তোর দুর্বলতা কাজ করেনি? করেছিল। তখন তো তুই শক্ত থাকতিস, তুই ভরসা দিতিস, সবসময় বলতিস নীলুকে ওর প্রাপ্য শাস্তি দেওয়া উচিত, তাই তো? আর এখন তুই দেখ স্রোত, নীলুর কি হবে আমি জানি না, ওর কি ক্ষতি হবে আমি সত্যিই জানি না।
পুলিশ আদৌ ওকে খুঁজে পাবে কিনা আমি সেটাও জানি না, কিন্তু আমি তো তোকে এভাবে দেখতে পাচ্ছি না। তোর সংসারটা তো টালমাটাল হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছিস না? হলে হলো, তার জন্য আমি আমার মেজদি ভাইকে পুলিশের হাতে তুলে দেব একটা সম্পর্ক বাঁচানোর জন্য? তা আবার ওরকম একটা লোকের সাথে সম্পর্ক যে আমাকে প্রথমেই নোংরা নোংরা সন্দেহ করলো। ওর বোধ বুদ্ধিতে কি এইসব ভাবনা চিন্তা ছাড়া আর কিছু এলো না? ভাই আমার না মাঝে মাঝে মনে হয় সব ছেলেরা সেম। স্রোত, একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোন প্লিজ। স্রোত, আমরা সবাই এখন সবাই একটা ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন সবাই যদি মাথা গরম করে ফেলি তাহলে হবে না। তুই অ্যাটলিস্ট একটু শান্ত থাক প্লিজ। কেন দিদি ভাই, কেন আমি ওই অদ্ভুত বিহেভিয়ারের কাছে সারেন্ডার করা বলে না এটাকে স্রোত। একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে, সেটাকে এই মুহূর্তে আমাদের পেছনে রাখা দরকার। আর আরো অনেক কিছু ইভেন্চুয়ালিটির জন্য আমাদের এখন নিজেদের তৈরি করতে হবে স্রোত। আগে পরিস্থিতিটা অন্যরকম ছিল। আগে কি হতো? আগে নীলু যদি একটা অন্যায় করতো তাহলে আমি ওকে শাস্তি দেবো কিনা, সৌর্য, অনির্বাণ তারা ওকে শাস্তি দেবে কিনা, মা ওকে শাস্তি দেবে কিনা, তার উপর ডিপেন্ড করতো নীলুর জীবনটা কোন দিকে বইবে। কিন্তু এখন আর আমাদের হাতে কিচ্ছু নেই। এখন দেশের নিরাপত্তা, পুলিশ, অনেক কিছুর মধ্যে ঢুকে গেছে স্রোত। এখন চাইলেও আমরা কিছু করতে পারবো না। এই যে যখন আমরা সন্দেহ করেছিলাম যে আমার কিডন্যাপের জন্য নীলু দায়ী, তখনও কিন্তু আমাদের মাথায় এটা এসেছিল, কিন্তু আমি কমপ্লেনটা তুলে নিয়ে ওকে বাঁচিয়ে দিতে পেরেছিলাম তো। কিন্তু এখন কোনো কিছু আমাদের করার ক্ষমতা নেই স্রোত। আমরা কোনোভাবেই ওকে বাঁচাতে পারবো না। সেই জন্যই তো আমি বারবার বলছি, সাথে কেন এত বড় একটা স্টেপ নিল মেজদি ভাইয়ের ছবি দেখিয়ে? এর পরিণতি কেউ জানে না? নিশ্চয়ই জানে। সার্থক যথেষ্ট বিবেচক একটা ছেলে, সবকিছু জেনে নিশ্চয়ই করেছে। কিন্তু তুই এর মধ্যে কোনো কিছু বলে আর জটিলতা বাড়াস না, এটা অনুরোধ আমার। পুলিশ ওকে কোনো রকম স্পেয়ার করবে না রে দিদি ভাই। মেজদি ভাইকে সোজা মেরে ফেলবে। অনির্বাণদা ও বলে দিল, মুখের ওপর ক্লিয়ারলি বলে দিল যে ও পুলিশের সঙ্গে কোনো রকম কোঅপারেট করবে না। কিন্তু কেন করবে না? কোনো লজিক আছে না করার? এই রকম একটা দিদি যার থাকবে তার তো উচিত তার ব্যাপারে যা যা ইনফরমেশন আছে সেগুলো পুলিশকে জানানো। নীলাঞ্জনা তো এখন সাধারণ অপরাধী নয়, ও এখন একটা চক্রের সঙ্গে নিজেকে জড়িয়েছে। অনির্বাণদা, নীলাঞ্জনা এখন রীতিমতো একটা ক্রিমিনাল। তার উপর নিজের বোনকেও গুলি চালিয়েছে। অনির্বাণদা, একে কি ক্ষমা করা যায়? আমি বুঝতে পারছি না স্রোত কেন ওকে দয়া দেখাতে চাইছে, কেন এত আবেগের বশে চলছে। আমি বুঝতে পারছি না স্রোতের মাথায় কি চলছে। অনির্বাণদা, হ্যাজ শি গন ম্যাড? সার্থক, কাম ডাউন। এত উত্তেজিত হলে চলে না। উত্তেজিত হলে কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না সার্থক। মাথা ঠান্ডা রাখতে হয়। আর দেখো, এটা অস্বীকার করা যায় না, স্রোত, রায় দুজনেরই ওদের তো নীলুর প্রতি একটা ইমোশন জড়িয়ে আছে। হাজার হোক নীলু ওদের নিজেদের বোন, এটা ইমোশন থাকবে না, সেটা থাকাটাই তো স্বাভাবিক। স্রোতের দিকটা আমাদেরকে বুঝতে হবে সার্থক। তবে আমার একটা জিনিস মনে হচ্ছে, জানো, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে স্রোত পুলিশের সাথে কোঅপারেট করতে চাইছে না, ব্যাপারটা কিন্তু শুধু সেটুকুই নয়। ওই বিষয়টা নিয়ে তোমার সাথেও কোঅপারেট করতে চাইছে না। কিন্তু কেন? আমার সঙ্গে কোঅপারেট না করার কারণটা কি? আমি কি ওর খারাপ চাই নাকি? খারাপ ভালোর কথা নয় সার্থক, তুমি বিষয়টাকে ভালো করে না জেনেই অকারণে ওকে সন্দেহ করেছো। এটা তো ভুল, বড় রকমের একটা ভুল করেছো তুমি সার্থক, এটা তো মানবে। তুমি ওকে সন্দেহ করার সময় কিন্তু কোনো র্যাশনালিটি বা কোনো লজিক নিজের মাথায় রাখোনি, যেন একটা পরকীয়া কিছু ভাবতেই হবে। এটা মাথায় রেখে তুমি একটা অর্থহীন, অসম্মানজনক সন্দেহ নিজের মনের মধ্যে পুষে রেখেছিলে দিনের পর দিন। স্রোতকেও তুমি মেন্টালি টর্চার করেছো, এটা ঠিক না সার্থক।
পিয়ালবনি থেকেও একটা আঘাত নিয়ে ফিরেছিল। শুধু শারীরিকভাবে যে ও উইক ছিল, অসুস্থ ছিল তা নয়, মানসিকভাবেও, মনের দিক থেকেও কিন্তু নড়বড়ে হয়ে আছে। যখন তোমার সাপোর্ট ওর সব থেকে বেশি প্রয়োজন ছিল, তোমাকে দরকার ছিল ওর, তুমি কি করেছো তখন? একটা বেকার সন্দেহ নিয়ে, একটা ভুল সন্দেহ নিয়ে ওর প্রাক্তন প্রেমিককে খুঁজে বেড়াচ্ছিলে বনে জঙ্গলে। সেটাই স্রোতকে আরো বেশি আহত করেছে ওকে আরো। অনির্বাণদা, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? মানছি আমি একসময় দিদিকে সন্দেহ করেছিলাম, তো আমাকে ভুল প্রমাণ পাঠানো হয়েছিল। আমি তোমার মতন এরকম ইললজিক্যালি সবকিছু ভাবতে পারতাম না। তোমার যেরকম ভুল ধারণা তৈরি হয়েছে সেটা আমার হতো না। আচ্ছা সার্থক, তুমি তো কোনো প্রমাণ পাওনি ওর কোনো প্রাক্তন প্রেমিক আছে বলে? পেয়েছো কি কখনো? স্রোতের কোনো প্রাক্তন প্রেমিক আছে, এক্স বয়ফ্রেন্ড আছে, কখনোই তো পাওনি। তাহলে তোমার মাথায় এই ধরনের ভাবনা আসছে কি করে? ইনফ্যাক্ট তুমি কিন্তু ওর ব্যাপারে সবকিছুই জানো। ওর বন্ধুদেরকে ভালো করে চেনো, ওর পড়াশোনার গণ্ডি, ওর মেলামেশার গণ্ডি সবটাই তোমার জানা। ও যে মেডিকেল ক্যাম্পে গেছে, কাদের সাথে গেছে, সবাইকে তুমি চেনো, খুব ভালো করে চেনো। তারপরও এই ধরনের একটা অদ্ভুত ভাবনা তোমার মাথায় এলো কি করে যে স্রোতের একটা প্রাক্তন প্রেমিক আছে যাকে গোপন করার জন্য ও চুপ করে থাকছে? ঠিক আছে, আমি মানছি আমি একটু ওভার রিঅ্যাক্ট করেছি, কিন্তু স্রোত তো আমাকে শত্রুপক্ষ ভেবে নিয়েছে। এখন আমি যা করছি ওর কথা ভেবে করছি, কিন্তু ও তো ঠিক করেই নিয়েছে আমি যা বলবো ঠিক তার উল্টোটা করব। সেটা না, আসলে কি বুঝলে স্রোত, তোমার দিদিভাই আর আমাদের জুনিয়র ঠিক আছে তো? হ্যাঁ, অল গুড। যাক ভালো। বসো 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 বসো, তুমি বসো বসো। আপনাকে কি ইনভিটেশন দিতে হবে? বসো, এসো বসো। সিট। স্রোত, তোমাদের দুজনের সাথে আমার একটু কথা আছে। অনির্বাণদা, আমার আর কিছু বলার বা শোনার নেই। আমি বাড়ি যাব, পড়া আছে। বসে এখানে চুপ করে। সব কথা এড়িয়ে যাওয়া যায় না। সমস্যা এলে সেটা থেকে পালিয়ে যেতে নেই, সেটাকে ফেস করতে হয়।